আসসালামু আলাইকুম। ম্যাথ 7 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যাতত্ত্ব কোর্সটি নিয়ে সংখ্যাতত্ত্ব কোর্সের প্রথম অধ্যায় ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। বই হিসেবে আমরা ফলো করছি সায়েন্স ভিউ পাবলিকেশন অর্থাৎ প্রফেসর অসীম কুমার সাহা স্যার, প্রফেসর ডক্টর বি.এম. ইকরামুল হক স্যার, ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন স্যারের বইটি। আপনারা চাইলে যে কোনো প্রকাশনীর বই ফলো করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আজকে আমরা সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বার কোর্সের প্রথম অধ্যায় ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটি প্রথম পর্ব। প্রথমত আমরা দেখব বিভাজ্যতা অর্থাৎ ডিভিজিবিলিটি বলতে কি বোঝায়। একটি পূর্ণ সংখ্যা, তো আমরা প্রথমেই মাধ্যমিকে আমরা এটা পড়ে আসি পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি নট ইজ ইকুয়াল টু 0 দ্বারা, এখানে নট ইজ ইকুয়াল টু 0 কেন বলেছে? কারণ আমরা বি দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? এ কে ভাগ করব। এখন আমরা জানি যে ভাজক যদি 0 হয়ে যায়, যে সংখ্যা দিয়ে ভাগ করে তাকে ডিভাইজর বলে বা ভাজক বলে। ডিভাইজর যদি 0 হয় তাহলে ভাগফল কিন্তু আসে না, ওটা কিন্তু অসংজ্ঞায়িত আসে। এই কারণে ডিভাইজর অর্থাৎ ভাজক বি 0 হওয়া যাবে না। তো আমরা একটা পূর্ণ সংখ্যা এ কে যদি অপর একটা পূর্ণ সংখ্যা বি দিয়ে ভাগ করি, ঠিক আছে, তখন এই এ পূর্ণ সংখ্যাটা, হ্যাঁ, এই বি দ্বারা বিভাজ্য বলা হবে যদি এ ইজ ইকুয়াল টু বি কিউ হয়, যেখানে কিউ আরেকটি পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। ইহাকে বি ডিভাইডস এ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে বি কে বলা হয় ডিভাইজার, ঠিক আছে, এবং এ হচ্ছে ভাজ্য বা মাল্টিপল। তো এখন এখানে আমরা আমরা যদি এটা আরো ক্লিয়ারলি বলি, আমি যদি একটা পূর্ণ সংখ্যা 6 নেই, অর্থাৎ এ এর মান যদি 6 হয়, ঠিক আছে, এবং বি এর মান যদি 2 হয়, তাহলে আমরা কিন্তু এই বি ডিভাইজার বি 2 দ্বারা, হ্যাঁ, এই মাল্টিপল 6 কে কিন্তু ভাগ করতে পারি। ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা এই যে এ আমরা কত ধরেছি? 6 ধরেছি, এবং বি কত ধরেছি? 2 ধরেছি। তাহলে ডিভাইজার 2 দ্বারা এই মাল্টিপল 6 কে যদি আমরা ভাগ করি, তাহলে কোয়েশেন্ট কত আসবে, অর্থাৎ ভাগফল কত আসবে? 3 আসবে। তাহলে আমরা এই 6 কে আমরা কি লিখতে পারি? বি ইন্টু কিউ, অর্থাৎ 2 ইন্টু 3 হিসেবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আমি আবারও বলছি, এ হচ্ছে এ কি? এ হচ্ছে মাল্টিপল, আমরা যার মান ধরেছি 6। বি হচ্ছে ডিভাইজার অর্থাৎ ভাজক, আমরা যার মান ধরেছি 2। তাহলে 2 দিয়ে যদি আমি এই মাল্টিপল 6 কে ভাগ করি, অর্থাৎ এ কে ভাগ করি, তাহলে কত আসবে? 3 আসবে, যেই 3টা হচ্ছে কিউ এর মান। তাহলে আমরা কি বলতে পারি না 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3, যেখানে বি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 3, ঠিক আছে। তার মানে এখানে বি তো হচ্ছে আমাদের ডিভাইজার মানে 2, এবং এই এ কি? মাল্টিপল মানে ভাজ্য 6। তাহলে 2 দিয়ে যদি আমি এই 6 কে ভাগ করি, তাহলে কত আসবে? 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 আসবে। তাহলে 3 হচ্ছে ভাগফল, কোয়েশেন্ট, ঠিক আছে। তাহলে আমরা আসলে কি পাচ্ছি? আমরা এই যে এ হচ্ছে আমাদের, এটা কি? এ হচ্ছে আমাদের মাল্টিপল মানে ভাজ্য। তাহলে আমরা ভাজ্য সমান আসলে কি পাচ্ছি? এই যে ভাজক ডিভাইজার ইন্টু কোয়েশেন্ট মানে ভাগফল। তাহলে আমরা প্রাইমারি লেভেলেই পড়ে আসছিলাম যে ভাজক ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা আগে লিখব, এবং যেই সংখ্যাকে ভাগ করা হয় এটা পরে লেখা হয়, অর্থাৎ বি
ডিভাইডস এ, এভাবে এটাকে প্রকাশ করা হয়। তো বি দ্বারা এ বিভাজ্য উক্তিটিকে বিভিন্নভাবে লেখা যায়। যেমন আমরা লিখতে পারি এ কে বি ভাগ করে, ঠিক আছে? যেহেতু বি দ্বারা এ কে ভাগ করা হয়, তাহলে আমরা কি বলতে পারি এই এ কে আসলে কে ভাগ করে? বি ভাগ করে। আবার এ এর একটি ভাজক বি, এটাও বলা যায়। কারণ যেহেতু বি দ্বারা এ কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা বি কে একটা ভাজক বলতে পারি। আবার বলতে পারি বি ডিভাইডস এ, এভাবেও লেখা যায়। আবার বি এর গুণিতক এ, কারণ আমরা জানি যে ভাজ্য সব সময় কিন্তু ভাজকের কি হয়? গুণিতক হয়। যেমন ওই আমরা আগে যে উদাহরণটা দিয়েছিলাম, ওখানে ভাজ্য কত ছিল? ভাজ্য ছিল 6 এবং ভাজক ছিল 2। তাহলে আমরা 2 এর একটা গুণিতক কি 6 হয় না? 2 এর অসংখ্য অসীম গুণিতক আছে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 2 এর একটা গুণিতক কিন্তু আমরা 6 পাচ্ছি। এখানে উদাহরণ দিয়েছে, আমরা একটু দেখতে পারি। যেমন 11 দ্বারা 77 বিভাজ্য, 11 দ্বারা 77 বিভাজ্য। তাহলে আমরা 77 সমান কি লিখতে পারি? 11 ইন্টু 7, ঠিক আছে? কারণ 11 দ্বারা 77 কে ভাগ করলে ভাগফল কত আসবে? 7 আসবে। তাহলে ভাগফল 7 এবং ভাজক 11 গুণ করলে আসলে কি পাওয়া যাবে? মাঝখানের ভাজ্যটা পাওয়া যাবে। 12 এর ভাজকগুলো 1, 2, 3, 4, 6, 12, কারণ এই সবগুলো দ্বারাই কিন্তু এই যে মাল্টিপল 12 ভাগ যায়। -17 দ্বারা 51 বিভাজ্য, ঠিক আছে? কারণ -17 দ্বারা যদি আমি 51 কে ভাগ করি, তাহলে আনসার কত আসবে? -3, ঠিক আছে? তাহলে যে ভাগফল -3 এবং ডিভাইজার -17 গুণ করলে আমরা কিন্তু ভাজ্য 51 পেয়ে যাব। যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যাই কিন্তু আসলে, হ্যাঁ, বি নট ইজ ইকুয়াল টু 0, মানে বি আসলে 0 হওয়া যাবে না, ঠিক আছে? তো যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা শূন্য বিভাজ্য, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা দিয়েই কিন্তু শূন্যকে ভাগ দেওয়া যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে শূন্য দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ দেওয়া যাবে না। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিলেই কিন্তু সেটা কি চলে আসবে? সেটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসবে। কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা দিয়েই কিন্তু শূন্যকে ভাগ দেওয়া যাবে। বাট বি নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বি এর মান 0 হতে পারবে না। 0 দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ দেওয়া যায় না, ওইটা অসংজ্ঞায়িত আসে। এখানে উপপাদ্য 1 এগুলা পরীক্ষায় আসে না, তবে আমাদের অঙ্কগুলা জানার জন্য আমাদের এগুলা আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। যেমন এখানে প্রথমটা হচ্ছে এবিসি 3টি পূর্ণ সংখ্যা। এখানে এ একটা পূর্ণ সংখ্যা, বি একটা পূর্ণ সংখ্যা, সি একটা পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু একটু আগেই বলেছি যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি? শূন্য সহ যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তো 1 নম্বরটা হচ্ছে এ ডিভাইডস বি হয় তবে এ ডিভাইডস বিসি। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আমরা এ যদি 2 ধরি, এ এর মান যদি 2 ধরি আর বি এর মান যদি আমরা 6 ধরি, তাহলে অবশ্যই কিন্তু এই যে আমরা একটু আগে এখানে দেখেছিলাম না, আমরা একটু এই যে এখানে কি দেখেছিলাম? বি ডিভাইডস এ, ঠিক আছে? মানে বি দ্বারা এ ভাগ দেওয়া যাবে। তাহলে এখানে আমরা যদি এভাবে বলি যে এ ডিভাইডস বি, অর্থাৎ আমরা এ এর মান ধরে নিলাম 2 আর বি এর মান ধরে নিলাম 6। তাহলে 2 ডিভাইড 6, অর্থাৎ 2 দিয়ে কিন্তু এই 6 কে, অর্থাৎ বি কত 6 ধরেছি, তাহলে এই 2 দিয়ে কিন্তু 6 কে ভাগ দেওয়া যাবে। তো এটাই বলেছে যে 2 ডিভাইডস 6 হয়, অর্থাৎ a ডিভাইডস b। তো আমরা কিন্তু 2 আর 6 ধরেছি। তো 2 ডিভাইডস 6 হয়, তবে হ্যাঁ, এই যে a ডিভাইডস bc, এখানে c যদি আমরা c যদি আমরা c এর মান যদি আমরা 3 ধরি, ঠিক আছে? আমরা এক্সাম্পল হিসেবে c এর মান 3 ধরলাম, তাহলে কি দাঁড়ালো? এই যে a কত ধরেছি? 2 ধরেছি। b কত ধরেছি? 6 ধরেছি। তাহলে 2 দিয়ে কিন্তু 6 কে ভাগ দেওয়া যায়। হ্যাঁ, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ দেওয়া যাবে যদি এখানে, তবে কিন্তু তবে কি হবে? এই যে 2 দিয়ে আবার BC কেও ভাগ দেওয়া যাবে, মানে B এর মান 6 এবং C এর মান আমরা 3 ধরেছি। তাহলে 6 ইন্টু 3 মানে কত? 18। তাহলে 2 দিয়ে কিন্তু এই 18 কেও ভাগ দেওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে A ডিভাইডস B হয় তবে A ডিভাইডস BC। তারপরে যদি A ডিভাইডস B এবং B ডিভাইডস C হয়, তবে A ডিভাইডস C হবে। যদি
আমরা এখানে a এর একটা মান ধরে নিই, যেমন a এর মান আমি ধরে নিলাম 2, b এর মান ধরে নিলাম আমি 6, ঠিক আছে? আর c এর মান ধরে নিলাম আমি 12। এখানে আমি c এর মান কত ধরলাম? 12 ধরলাম। তাহলে আমরা a ডিভাইডস b অর্থাৎ 2 ডিভাইডস 6, তাহলে 2 দিয়ে কিন্তু এই 6 কে ভাগ দেওয়া যাচ্ছে, এবং b ডিভাইডস c, তাহলে b এর মান তো 6 আর c এর মান আমরা 12 ধরেছি, তাহলে 6 ডিভাইডস 12 অর্থাৎ 6 দিয়ে 12 কেও ভাগ দেওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই এই যে a মানে 2, এই 2 দিয়ে কিন্তু এই যে 12 অর্থাৎ c এটাকে ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি a ডিভাইডস c। আচ্ছা, এখানে আমরা 3 নম্বরটা বলতে পারি a ডিভাইডস b, ঠিক আছে? a ডিভাইডস b এবং b ডিভাইডস a হয়। তো আমরা এখানে a ডিভাইডস b আবার b ডিভাইডস a, এটা কখন হবে? মনে করলাম যে a হচ্ছে 5, b হচ্ছে 5, তাহলে 5 ডিভাইডস 5, আবার b ডিভাইডস a, এখানেও কিন্তু b এর মান 5, a এর মান 5, উল্টোটা, তাহলে 5 ডিভাইডস 5। তাহলে এটা কখন হবে? এটা কখন হবে? যখন আসলে অ্যাকচুয়ালি a এর মান এবং b এর মান সমান হবে, অর্থাৎ a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b। এখানে a এর মান যদি 5 হয় আর b এর মান যদি প্লাস 5 হয়, তাহলে কিন্তু এই 5 দিয়ে কিন্তু এই 5 কে ভাগ দেওয়া যাবে, আবার এই 5 দিয়ে এই 5 কেও ভাগ দেওয়া যাবে। আবার a এর মান যদি 5 হয় আর b এর মান যদি মাইনাস 5 হয়, তাহলেও কিন্তু এই 5 দিয়ে এই মাইনাস 5 কে ভাগ দেওয়া যাবে, আবার এই মাইনাস 5 দিয়েও কিন্তু এই a অর্থাৎ প্লাস 5 কে ভাগ দেওয়া যাবে। 4 নম্বরটা বলেছে যদি a ডিভাইডস b এবং a ডিভাইডস c হয়, তবে a ডিভাইডস bp প্লাস cq, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা। If a divides b and a divides c, then a divides bp plus cq, where p and q are integer. তাহলে আমরা এখানে a এর মান যদি 2 ধরি আর b এর মান যদি আমি 4 ধরি এবং c এর মান যদি আমি 6 ধরি, তাহলে এই a অর্থাৎ 2 দিয়ে কিন্তু এই b মানে 4 কে ভাগ দেওয়া যায়, আবার 2 দিয়ে কিন্তু এই c অর্থাৎ 6 কে ভাগ দেওয়া যায়, ঠিক আছে? আমরা b এর মান 4, c এর মান 6 ধরেছি এবং a এর মান 2 ধরেছি। তাহলে আমরা বলতে পারি a ডিভাইডস bq প্লাস cq, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা। আমরা p যদি 1 নিই এবং q যদি 1 নিই, তাহলে আসলে কি হয়? এই যে a ডিভাইডস মানে 2 ডিভাইডস b এর মান কত? 4, p এর মান কত? 1 ধরেছি, তাহলে 4 ইন্টু 1 মানে 4, c এর মান 6 ধরেছিলাম, q এর মান 1, তাহলে 6 ইন্টু 1 6, তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4, 6 প্লাস 4 কত? 10। তাহলে এই a অর্থাৎ 2 দিয়ে কিন্তু এই 10 কে ভাগ দেওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই বলতে পারি a ডিভাইডস b এবং a ডিভাইডস c হয়, তবে a ডিভাইডস bp প্লাস cq। আপনারা a b এবং c এই তিনটা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়েই কিন্তু এই থিওরিগুলা প্রমাণ করতে পারবেন। এবার এই উপপাদ্যের এই যে 1 2 3 4, ঠিক আছে, এই 4টা থিওরি আমরা এবার প্রমাণে চলে যাব। আমরা খাতায় চলে যাব প্রমাণ করতে আপনাদের সুবিধার্থে। আমরা প্রথমে 1 নম্বরটি প্রমাণ করব। যদি a ডিভাইডস b হয়, অর্থাৎ a দ্বারা যদি b কে ভাগ করা যায়, তবে a ডিভাইডস bc হবে, অর্থাৎ a দ্বারা bc কেও কি করা যাবে? ভাগ করা যাবে। এটা আমরা প্রমাণ করব। তো যেহেতু a ডিভাইডস b অর্থাৎ a দিয়ে b কে ভাগ দেওয়া যায়, সুতরাং একটি পূর্ণ সংখ্যা d পাওয়া যাবে। এখানে d কি? d একটা পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে পারে। d পাওয়া যাবে যেন b ইজ ইকুয়াল টু ad হয়। তো আমরা এটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমরা a সমান যদি 3 ধরি এবং b সমান যদি 6 ধরি, তাহলে অবশ্যই কিন্তু a দ্বারা b কে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারতেছি 3 ডিভাইডস 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2 হয়। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, ঠিক আছে? 2 হয়। তো আমরা এটা লিখতেই পারতেছি 3 ডিভাইডস 6 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এইভাবে বলতে পারতেছি এখানে b কোন, এখানে 3 হচ্ছে কোনটা? a, 3 হচ্ছে আমাদের a আর 6 হচ্ছে আমাদের b, তাহলে a ডিভাইডস b, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে b ইজ ইকুয়াল টু ad বলতে পারি।
হ্যাঁ, এখানে এই যে টুটা কি, টুটাকে যদি আমি ডি বলি, টুটাকে যদি আমি ডি বলি, তাহলে আমি আমি এখানে কিন্তু বলতে পারছি যে বি অর্থাৎ সিক্স, সিক্স ইজ ইকুয়াল টু, সিক্স ইজ ইকুয়াল টু 3 × 2। এই যে 3 আর 2 গুণ করলে কি পাওয়া যাচ্ছে, 3 দুগুণে 6 পাওয়া যাচ্ছে। তাহলে সিক্স কোনটা, সিক্স হচ্ছে বি এর মান, তাহলে বি ইজ ইকুয়াল টু 3 হচ্ছে এ এর মান, এ, আর 2 কার মান, ডি এর মান। হ্যাঁ, তাহলে এই যে ডি, তাহলে বি ইজ ইকুয়াল টু এডি। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারছি যে এ ডিভাইডস বি, সুতরাং একটি পূর্ণ সংখ্যা ডি পাওয়া যাবে যেন বি ইজ ইকুয়াল টু কি হয়, এডি হয়, বি ইজ ইকুয়াল টু এডি। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি, এখন বি ইজ ইকুয়াল টু, আমি এডি লিখলাম, ঠিক আছে। আমি এখন উভয় পক্ষে যদি আমি সি দ্বারা গুণ করি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব, বিসি ইজ ইকুয়াল টু পেয়ে যাব আমি এ বি সি। এখানে আমি নোট লিখতে পারি উভয় পক্ষে, উভয় পক্ষে সি দ্বারা আমি কি করলাম, সি দ্বারা আমি গুণ করলাম, ঠিক আছে। উভয় পক্ষে শুধু সি দ্বারা গুণ করেছি, আর কিছু এখন আমি করিনি। এখন আমি বিসি এর জায়গায় বিসি রেখে দিলাম, ঠিক আছে, বিসি এর জায়গায় বিসি রেখে দিলাম, এটাকে আমি লিখলাম। আর এই যে ডিসি আছে না, ডিসি, এই ডিসিকে আমি যদি ব্র্যাকেটে লিখি তাহলে তো আমাদের কোনো সমস্যা না, কারণ এ আর ডিসি গুণ করলে কি পাওয়া যাবে, এডিসি পাওয়া যাবে। সো আমি এটাকে লিখতেই পারি, ঠিক আছে, এটাকে আমি লিখতেই পারি। তাহলে অতএব আমি বলতে পারি, যেহেতু আমি বিসি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, বিসি ইজ ইকুয়াল টু আমি এ ইন্টু ডিসি পাচ্ছি, তাহলে আমি বলতে পারি এ ডিভাইডস বিসি। এটা আমরা কীভাবে বলতে পারি, এটা আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি। এখন আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করব, কোনো সমস্যা না, ঠিক আছে, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে সংজ্ঞাটা কি ছিল, বি ইজ ইকুয়াল টু এডি ছিল না, বি ইজ ইকুয়াল টু এডি। এটা কখন ছিল, এটা কখন ছিল, যখন এই এ দ্বারা, এই এ দ্বারা এই বিকে যখন ভাগ করা গিয়েছিল, তখন আমরা বলেছিলাম এ ডিভাইডস বি। তাহলে এখানে এটার সাথে যদি আমরা এই, এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, কম্পেয়ার করি, তাহলে এই যে বিসি, বি এর জায়গায় কি বসছে, বিসি, বিসি ইজ ইকুয়াল টু এ ইন্টু, এই যে ডি এর জায়গায় কি বসছে, ডিসি। তাহলে যে এখানে এই লাইনের ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু এডি এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এ ডিভাইডস বি। তাহলে আমরা এখানে তো বলতে পারি এ ডিভাইডস বিসি, যেখানে বি এর জায়গায় বিসি বসেছে আর ডি এর জায়গায় ডিসি বসেছে, আর তো কোনো পরিবর্তন নেই, তাই না। তাহলে আমরা এই যে সংজ্ঞা অনুসারে, এই যে সংজ্ঞাটা, কোন সংজ্ঞাটা, অর্থাৎ এ ডিভাইডস বি হলে যে একটা পূর্ণ সংখ্যা ডি এর জন্য বি ইজ ইকুয়াল টু এডি হয়, এই সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু এ ডিসি, তার মানে এ ডিভাইডস বিসি। এই যে আমি আরেকবার বলি, এই যে বি ইজ ইকুয়াল টু তো এডি, তাই না, তাহলে এই যে এ দিয়ে, এই এ দিয়ে তো আমরা এই বিকে কি করা যাচ্ছে, ভাগ দেওয়া যাচ্ছে। তাহলে এটার সাথে আমি এই লাইনটা কম্পেয়ার করি, তো বি এর জায়গায় বিসি বসেছে, এ এর জায়গায় এ বসেছে, ডি এর জায়গায় ডিসি বসেছে। তাহলে এই এ দিয়ে যদি বিকে ভাগ দেওয়া যায়, তাহলে এই এ দিয়ে এই বিসিকেও কি করা যাবে, ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এ ডিভাইডস বিসি। আমরা এখন 2 নম্বরটি প্রমাণ করব। যদি এ ডিভাইডস বি এবং বি ডিভাইডস সি হয়, তবে এ ডিভাইডস সি হবে। আমরা এটা প্রমাণ করব। তো এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে এক্সাম্পল দেখাই, আমি এখানে এ এর মানটা যদি, এ এর মানটা যদি আমি একটা মান ধরে নিই, যেমন আমি 2 যদি ধরে নিই, আর বি এর মানটা যদি আমি 6 ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডস 6, 2 ডিভাইডস 6 ইজ ইকুয়াল টু 3। এখানে যে 2 আছে না, এই 2 আমরা এ ধরেছি, হ্যাঁ, আর আমরা 6কে বি ধরেছি। তাহলে আমরা বলতে পারতেছি এ ডিভাইডস বি, ঠিক আছে। আবার এখানে কি বলেছে, বি ডিভাইডস সি বলেছে, তাহলে বি তো আমরা 6 ধরেই নিয়েছি, তাহলে আমরা সি যদি আমরা 12 ধরি, ঠিক আছে, সি আমরা কি ধরলাম, 12 ধরলাম। তাহলে এই যে আমি বিকে, আমি বি, এটা 6 তো হচ্ছে বি, আর 12 কত, 12 হচ্ছে আমাদের সি, তাহলে বি ডিভাইডস সি হচ্ছে, তাহলে এ ডিভাইডস বি এবং বি ডিভাইডস সি হয়, অর্থাৎ এই যে 2 ডিভাইডস 6 এবং 6 ডিভাইডস 12। তাহলে এই যে এ অর্থাৎ 2, এই 2 দিয়ে এই যে সি, সি মানে কোনটা, 12, তাহলে 2 দিয়ে 12কে অবশ্যই কি করা যাবে, ভাগ দেওয়া যাবে। তো আমরা তো জানি 2 দিয়ে 12কে ভাগ দেওয়া যাচ্ছে, হ্যাঁ, 2 দিয়ে 12কে ভাগ দিলে কত হচ্ছে, 6 হচ্ছে।
এটাই আমরা আসলে প্রমাণ করব। তো আমরা এখন একটু প্রমাণে চলে যাব। ঠিক আছে, আমি একটু প্রমাণে চলে যাব। আমরা এইমাত্র 1 নম্বরটা প্রমাণ করে আসছি। তো এখানে আমরা লিখব যেহেতু a ডিভাইডস b, ঠিক আছে, যেহেতু a ডিভাইডস b, সুতরাং একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে, একটি পূর্ণ সংখ্যা d পাওয়া যাবে। এখানে আমরা একটু টান দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। d পাওয়া যাবে যেন b ইজ ইকুয়াল টু ad হয়। এটা তো আমরা এইমাত্র প্রমাণ করে আসছি, তাই না? এটা 1 নাম্বার দিয়ে দিলাম আমরা এইমাত্র এটা প্রমাণ করে আসছি না 1 নম্বরে? এটা আমরা লিখলাম যে b ইজ ইকুয়াল টু ad হয়। আবার এখন আমরা যেটা লিখব নতুন, সেটা হচ্ছে এখানে তো b ডিভাইড c, তাই না? তো একই থিওরি অ্যাপ্লাই করব। b ডিভাইড c তো আমরা লিখব যেহেতু যেহেতু b ডিভাইডস c, সুতরাং একটি একই রকমভাবেই আমরা লিখব। সুতরাং একটি পূর্ণ সংখ্যা, এখানে যেহেতু আমি d ধরেছি তাহলে আর d লিখব না। একটি পূর্ণ সংখ্যা e পাওয়া যাবে যেন, ঠিক আছে, যেন আমরা এটা সেম একই রকমভাবে লিখলাম, যেন কি হবে, c ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু be হয়। সেম একই রকমভাবে আমরা লিখলাম এই যে, যেহেতু a ডিভাইডস b, সুতরাং একটি পূর্ণ সংখ্যা d পাওয়া যাবে যেন b ইজ ইকুয়াল টু ad হয়। তাহলে সেম একই রকম আমরা লিখলাম যে এটা তো আমরা 1 নম্বরে প্রমাণ করে আসছিলাম না, এই কারণে এটাকে 1 নম্বর দিলাম। আবার যেহেতু b ডিভাইডস c, তাহলে আমরা অপর একটি পূর্ণ সংখ্যা e পাওয়া যাবে যেন যেন c ইজ ইকুয়াল টু কি হবে, be হয়। এই যে c ইজ ইকুয়াল টু be না, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। তো 1 নম্বর হতে আমি কি পেয়েছিলাম, b ইজ ইকুয়াল টু ad। তাহলে এই যে b ইজ ইকুয়াল টু ad 2 এ বসিয়ে পাই। ঠিক আছে, 2 এ বসিয়ে পাই। তাহলে 2 এ যদি আমি বসাই, 2 নম্বরটা সমীকরণটা কি, c ইজ ইকুয়াল টু be বা c ইজ ইকুয়াল টু b এর মান কত, ad। b এর মান আমি ad বসালাম আর এখানে আমি e বসালাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, c ইজ ইকুয়াল টু ade। তাহলে আমি এটাকে এইভাবে লিখতেই পারি, c ইজ ইকুয়াল টু a ইন্টু de। এভাবে লেখা যায় না? যায় তো। তাহলে আমরা সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারি, অতএব এই a দ্বারা এই c কে কি করা যাবে, ভাগ দেওয়া যাবে, অর্থাৎ a ডিভাইডস c। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা বলতে পারি a ডিভাইডস c। আমি ওই যে একটু আগে কিন্তু এটা আমরা প্রমাণ করে আসছিলাম, তাই না? সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা কি ছিল, আমি এখানে আবার একটু মনে করিয়ে দিই যে a ডিভাইডস b, হয়, তবে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম a ডিভাইডস bc। ঠিক আছে, a ডিভাইডস bc, এটা যখন আমরা প্রমাণ করেছিলাম না, এটা যখন আমি প্রমাণ করেছিলাম তখন কি বলেছিলাম যে যেহেতু a ডিভাইডস bc, সুতরাং একটা পূর্ণ সংখ্যা d পাওয়া যাবে। হ্যাঁ, সুতরাং এটা আমরা 1 নম্বরে কিন্তু প্রমাণ করে আসছি। একটি পূর্ণ সংখ্যা d পাওয়া যাবে যেন b ইজ ইকুয়াল টু ad হয়। এটা ছিল আমাদের সংজ্ঞা। এই যে আমরা এখানে সংজ্ঞা লিখেছিলাম না, এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। আমরা এটা কিন্তু 1 নম্বরে ক্লিয়ার হয়েছিল আমাদের, আমরা খুব ভালোভাবে 1 নম্বরটা পড়ে আসছিলাম। তো আমি এখানে বোঝার জন্য, আবার এটা আমি একটু রিপিট করলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের সংজ্ঞা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন তৃতীয়টি প্রমাণ করব। যদি a ডিভাইডস b এবং b ডিভাইডস a হয়, তবে a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b হবে। তো যেহেতু a ডিভাইডস b,
এ ডিভাইডস বি, সুতরাং বি ইজ ইকুয়াল টু এ কিউ ওয়ান, এটা সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি যেখানে কিউ ওয়ান একটা পূর্ণ সংখ্যা। আবার যেহেতু বি ডিভাইডস এ, সুতরাং এ ইজ ইকুয়াল টু কি হবে, বি কিউ টু হবে, যেখানে কিউ টু একটা পূর্ণ সংখ্যা। আমরা বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। যেমন আমি যদি এখানে লিখি যে 2 ডিভাইডস 6, অর্থাৎ 2 দিয়ে 6কে ভাগ দেওয়া যায়, তাই না? তাহলে 2 ডিভাইডস 6 হলে আসলে আমরা 2 ডিভাইডস যেহেতু 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু আমরা কি এইভাবে লিখতে পারি যে এই যে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তো আমি 2 লিখলাম ইন্টু 3, তাহলে 3 দুগুণে কত, 6। এখানে 2 হচ্ছে, 2কে আমি এ বললাম আর 3কে আমি কিউ ওয়ান বললাম। তাহলে এ ইন্টু কিউ ওয়ান গুণ করলে কি পাওয়া যাচ্ছে, 6 পাওয়া যাচ্ছে, অর্থাৎ বি পাওয়া যাচ্ছে। বুঝা গেল? তাহলে এই যে এ দিয়ে এই বিকে কিন্তু ভাগ দেওয়া যায়, অর্থাৎ 2 দিয়ে 6কে কিন্তু ভাগ দেওয়া যায়। তাহলে আমরা এটা বললাম। এখন এই যে আমরা একবার পেলাম কি, বি ইজ ইকুয়াল টু এ কিউ ওয়ান, আবার পেলাম এ ইজ ইকুয়াল টু বি কিউ টু। তা আমি এখন লিখলাম, এখন বি ইজ ইকুয়াল টু আমি লিখলাম এ কিউ ওয়ান লিখলাম, ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু এ কিউ ওয়ান, বা বি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এই এ এর মান কত, এই যে এ সমান কি বি কিউ টু না? তাহলে এই যে এ এর জায়গায় আমি বি কিউ টু বসালাম, বি কিউ টু, আর এখানে তো কিউ ওয়ান আগেরই ছিল, এটা লিখলাম। তাহলে উভয় পক্ষের বি আর বি যদি কেটে দিই, তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু কিউ ওয়ান, অর্থাৎ আমি বলতে পারি কিউ ওয়ান কিউ টু ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? এটা আমরা বলতে পারি। তো যেহেতু কিউ ওয়ান এবং কিউ টু ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এই দুটা গুণ করলে ওয়ান হয়, সুতরাং অবশ্যই এই কিউ ওয়ান এবং কিউ টু দুটা গুণ করলে যেহেতু ওয়ান হয়, সুতরাং অবশ্যই কিউ ওয়ান এবং কিউ টু হয় উভয়ই উভয়ই প্লাস ওয়ান, অথবা উভয়ই কি হবে, উভয়ই মাইনাস ওয়ান হবে, তাই না? বুঝা গেছে? অতএব উপপাদ্য প্রমাণিত হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব উপপাদ্য বা থিওরিটি প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। ঠিক আছে, আমরা এখন সর্বশেষ 4 নম্বরটি প্রমাণ করব। যদি এ ডিভাইডস বি এবং এ ডিভাইডস সি হয়, তবে প্রমাণ করতে হবে এ ডিভাইডস বিপি প্লাস সি কিউ। তাহলে আমরা এখানে 3 নম্বরে যেটা প্রমাণ করেছিলাম, সেখানে কিন্তু এভাবে লিখেছিলাম যে এ ডিভাইডস বি, সুতরাং আসলে আমরা বলেছিলাম যে বি ইজ ইকুয়াল টু কি হবে, এ কিউ ওয়ান হবে, যেখানে কিউ ওয়ান হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আবার একই রকম এ ডিভাইডস সি, সুতরাং আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু এ কিউ টু হবে, যেখানে কিউ টু একটি পূর্ণ সংখ্যা। আমি আবারও আমাদের বোঝার জন্য আমি একটি এক্সাম্পল ব্যবহার করব। এ ডিভাইড সি, আমি এ ইজ ইকুয়াল টু মনে করলাম 2 ধরলাম, আর সি ইজ ইকুয়াল টু আমি 12 ধরলাম। কত ধরলাম? 12 ধরলাম। তাহলে 2 ডিভাইডস 12, এখানে কিন্তু আমি এ কোনটা, এ হচ্ছে 2 আর 12 হচ্ছে আমাদের সি, তাহলে এ ডিভাইডস সি যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারতেছি যে এ ডিভাইড সি কত হচ্ছে, রেজাল্টটা কত হচ্ছে 6, রেজাল্টটা কত 6। এই 6কে যদি আমি কিউ টু বলি, 6কে যদি আমি কিউ টু বলি, তাহলে এই যে সি মানে কি 12, তাহলে সি সমান আমি কি পাচ্ছি আসলে, এ ইন্টু কিউ টু না, মানে 2 ইন্টু 6, 2 ইন্টু 6, তাহলে সি ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, 2 মানে কি এ, আর 6 মানে কি, 6 মানে হচ্ছে কিউ টু। তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু কিন্তু এ কিউ টু পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এটাই এখানে বললাম। তো এখন আমরা এই যে বি এবং সি এর যে মান পেলাম, বি এবং সি এর মান, এটা আমরা নোটে লিখে দিলাম, এটা হচ্ছে নোট। তো বি এবং সি এর মান আমি কোথায় বসাবো, এই যে বিপি প্লাস সি কিউ আছে না, এটাতে বসাবো। বিপি প্লাস সি কিউ এ বসিয়ে পাই। তাহলে বিপি প্লাস সি কিউ
সমান বি এর মান কত, বি এর মান এ কিউ ওয়ান, হ্যাঁ এ কিউ ওয়ান, আর এই যে পি এর জায়গায় পি বসাই দিলাম। সি এর মান কত, সি এর মান এ কিউ টু, এ কিউ টু, তারপরে এই যে কিউ আছে কিউটা বসাই দিলাম। তাহলে এখানে আমরা আসলে কি পাচ্ছি, যে বিপি প্লাস সি কিউ সমান, আমরা যদি এখান থেকে এ কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকলো, কিউ ওয়ান পি প্লাস কিউ টু কিউ, ঠিক আছে, এটা থাকলো। বা আমরা এভাবে লিখতে পারি বিপি প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এ পি, কিউ ওয়ানটাকে পরে লিখলাম কিউ টু, এভাবে আমরা সাজাই লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞানুসারে বলতে পারি কি, যে সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারি, এই এ দিয়ে এই বিপি প্লাস সি কিউকে কি করা যায়, ভাগ করা যায়, অর্থাৎ এ ডিভাইডস বিপি প্লাস সি কিউ, ঠিক আছে। এটা কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা একদম 1 নম্বরে কিন্তু প্রমাণ করে আসছিলাম, যে 1 নম্বরে কি প্রমাণ করে আসছিলাম, আমি এখানে আবার একটু আমাদের বোঝার সুবিধার্থে বলি, যে এ ডিভাইডস বি ছিল, তাই না? তো এ ডিভাইডস বি হলে ডি একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, ডি একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যেন বি ইজ ইকুয়াল টু এডি হয়, তাই না? অর্থাৎ বি ইজ ইকুয়াল টু এডি হলে এই এ দ্বারা বি কে ভাগ করা যায়। তাহলে এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, সরি এটা না, এই বি ইজ ইকুয়াল টু এডি এটার সাথে যদি আমি এই যে এই লাইনটা আছে না, এই লাইনটাকে যদি কম্পেয়ার করি, তাহলে দেখা গেল এই যে বি এর জায়গায় বসেছে বিপি প্লাস সি কিউ, এ এর জায়গায় তো এ আসেই, আর ডি এর জায়গায় এই পি কিউ ওয়ান প্লাস কিউ টু এটা। তাহলে বি ইজ ইকুয়াল টু এডি হলে যদি এ ডিভাইডস বি হয়, তাহলে এই বিপি প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এ পি কিউ ওয়ান প্লাস কিউ টু হলে অবশ্যই এ দিয়ে এই বিপি প্লাস সি কিউকে কী দেওয়া যাবে, ভাগ দেওয়া যাবে। এই যে এটা দিয়ে এটাকে ভাগ দেওয়া যাবে, যেমনটা এই এ দিয়ে এই বিকে ভাগ দেওয়া গিয়েছিল। তাহলে আমরা কিন্তু এটা কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। এটা নোট, এটা কিন্তু আমরা 1 নম্বরে প্রমাণ করেছিলাম এটা। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই। তো আগামী পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই প্রথম পর্বটি ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের উপকারে লেগেছে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।